31 ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের মাধ্যমে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাংলাদেশের লিখিত দলিল হয়ে থাকবে। বিস্তারিত রিপোর্টে সাইদুর রহমান আবির। চলতি বছরের শেষ দিন ৩১ ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ফলে সেদিন কি হতে যাচ্ছে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এমন পরিস্থিতিতে দুপুরে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে বেশ কয়েকজন নেতারা বক্তব্য দেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র পাঠ করা হবে তা বাংলাদেশের একটি লিখিত দলিল হয়ে থাকবে। আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং আগামীতেও বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে যে কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই ২৪-এর বিপ্লবটি হয়েছে, কোন বিষয়টির প্রেক্ষাপটে এই ২৪-এর বিপ্লবের পরবর্তী নতুন আশা আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ৩১ ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। এছাড়া সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র জুলাই প্রক্লেমেশন উপস্থাপন করা হবে। ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ইতিমধ্যেই ঘোষণাপত্র সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। শহীদ পরিবারের সদস্য সহ গণ অভ্যুত্থানকে ধারণ করা সকলের সামনে ঘোষণাপত্র প্রকাশ করা হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। অস্থায়ী পাস নিয়ে সোমবার থেকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে সচিবালয়ের সামনে সাংবাদিকদের কথা জানান তিনি। এদিকে দুপুরে নিজ মন্ত্রণালয়ের সচিবালয় রিপোর্টার্স ফোরামের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠককালে সচিবালয়ের সাংবাদিকদের প্রবেশের বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সচিবালয় অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে সাংবাদিক সহ সকল বেসরকারি ব্যক্তিবর্গের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস বাতিল করে আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই আদেশ জারির একদিন পর মত পরিবর্তন করল সরকার। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। তিনি জানান ৩,০০০-এরও বেশি অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে, যার অধিকাংশই ভুয়া। ৩,০০০ প্লাস অ্যাক্রিডিটেশন কার্ড আমরা রাখতে পারবো না, এটি বেশিরভাগই এখানে ভুয়া। আমরা আবেদনের ভিত্তিতে আবার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা নতুন করে স্থায়ী পাসটি দিয়ে। আবেদন কবে থেকে শুরু করব? আমরা এটা কাল পরশু থেকে এটা শুরু করব। এদিকে এর আগে সচিবালয়ে বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়ার দাবি জানান। আমাদের সভাপতি মাসফেসুদ্দিন মাতাবের নেতৃত্বে আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি মেনে নেয়ার কথা জানান সংগঠনের নেতারা। আগামীকালকে সকাল থেকেই আমাদের সচিবালয় বিটে বিএসআরএফের সদস্য যারা আছেন এবং তার পাশাপাশি সচিবালয়ে যারা রেগুলার এখানে বিটে কাজ করেন প্রত্যেকটি ভালো হাউস থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবেন অস্থায়ী পাস নিয়ে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের ফ্রি ডিটেনশন কার্ড বাতিল করা হয়নি। পরিস্থিতিগত কারণে এই সিদ্ধান্ত। আগামীকালকের মধ্যে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত প্রতিবেদন দাখিল হবে বলেও জানান তিনি। আবু সাদি অপু আছেন বিস্তারিত রিপোর্টে।
রাষ্ট্রীয় বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টিকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে মন্তব্য করেন তিনি। যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নেই। সংবাদ সম্মেলনে ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলেন, সচিবালয়ের সাংবাদিকদের প্রবেশের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি। পরিস্থিতিগত কারণে এই সিদ্ধান্ত। প্রত্যেকেরই কার্ড বিদ্যমান আছে, যার অ্যাক্রিডিটেশন কার্ড আছে তার কার্ডই বিদ্যমান আছে, কোনো কার্ড বাতিল করা হয়নি। যতক্ষণ পর্যন্ত না নতুন কার্ড ইস্যু করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কার্ডগুলোর ভ্যালিডিটি থাকবে। এটা হচ্ছে একটা বিষয়। আর সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কার্ডগুলো রিভিউ করা হবে। তবে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত প্রতিবেদন দাখিল হবে বলেও জানান তিনি। তদন্ত কমিটি আপনাদেরকে এ বিষয়ে বিস্তারিত আরও জানাবেন যখন উপযুক্ত সময় আসবেন। একেবারে সঠিক ফলাফলটা পাওয়ার জন্য বাংলাদেশের বাইরে থেকে এই আলামতগুলো যদি পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলে এই বিষয়ে নিঃসন্দেহ হওয়াটা ওনাদের জন্য সহজতর হবে। আবু সাদপু, মাইটিভি, ঢাকা। সাংবাদিকদের প্রেস। আওয়ামী লীগের প্রেতাত্মাদের বহাল রেখে সংস্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গণতান্ত্রিক ঐক্য বিনষ্ট করতে দু একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ফেসিবাদের মাথা চলে গেলেও লেজ দেশে থাকায় একের পর এক সমস্যা তৈরি করছে। সংস্কারের কথা বলছেন, করেন, আমাদের কোনো আপত্তি নেই, যতটুকু লাগে করেন, কিন্তু যথাসময়ে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দেবেন। কিন্তু তার আগে হাসিনা চলে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা সব রয়ে গেছে। আমার সামনে এখন 8 জনের নাম আছে, সবাই সচিব হিসেবে মন্ত্রণালয়ে অবস্থান করছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এত কথার পরও, এত বিরোধিতার পরও মাত্র 2 দিন অথবা 3 দিন আগে সচিবালয়ে আরেকজন প্রাক্তন সচিবকে, রিটায়ার্ড সচিবকে, বাকশালী সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন বাকশালীদের প্রেতাত্মাকে বগল দাবা করে নিয়ে আপনারা কি সংস্কার করবেন? বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে দেশ অনেক পিছিয়ে যাবে। ফ্যাসিবাদ নতুন করে আসার জন্য চক্রান্ত করছে, কাজে হয়তো সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমছালা সবই যাবে। জুলাই আগস্ট আন্দোলনে হতাহত রিকশা, ভ্যান ও মোটর শ্রমিক এবং স্বজনদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপির বিরুদ্ধে শুধু প্রতিবেশী দেশ নয়, দেশের অভ্যন্তরেও ষড়যন্ত্র চলছে। আপনারা 5ই আগস্টের পর কি বললেন? ভারতের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করবেন, ভালো কথা, আমাদের আপত্তি নেই। আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন, ওরা ক্ষমা চাইলেও না কিছু না, আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন, সম্পর্ক উন্নয়ন করবেন। অর্থাৎ আপনারা আপনাদের রক্তের সাথেই বেইমানি হলো না। আজকে তো সমস্ত গণতন্ত্র বনা শক্তি এক জায়গায় থাকার কথা ছিল, অথচ এই শক্তিকে ফাটল ধরিয়ে 2-1টি রাজনৈতিক দল যেভাবে তারা নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। তাকে টাকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে ইউনিট দায়িত্বশীল সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এদেশের স্বাধীনতা ভারতের কাছে নিরাপদ নয়। মুক্তিযুদ্ধে তাদের স্বার্থে দেশটি সাহায্য করেছে, কিন্তু স্বাধীনতা পাওয়ার পর ভারতীয় সেনারা এদেশ থেকে অনেক কিছু লুট করে নিয়েছে। বাংলাদেশ ইসলামকে ধ্বংস করার জন্য এই 18 বছরে শেখ হাসিনা হাজারো আলেমকে সে নির্যাতন করেছে, হত্যা করেছে। এর হাতে ধর্মীয় মূল্যবোধ নিরাপদ নয়, গণতন্ত্র নিরাপদ নয়, স্বাধীনতার সার্বভৌমত্ব তো সে একেবারে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। বাংলাদেশের 16 ডিসেম্বরের বিজয়, এটা বাংলাদেশের মুক্তিকামী স্বাধীনতাকামী মানুষের বিজয় হয়েছে সেদিন। অথচ মোদি 16 ডিসেম্বরকে সে ইংরেজিতে যে স্টেটমেন্টটা দিয়েছে, টুইটার করেছে, সে এটাকে বাংলাদেশের বিজয় বলেনি। দিস ইজ ইন্ডিয়াস ভিক্টরি, এটা হচ্ছে ইন্ডিয়ার বিজয়।
স্থানীয় সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসম্পর্ক তৈরি না হওয়ায় এগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ। দুপুরে চট্টগ্রামে আয়োজিত স্থানীয় সরকার সংস্কার বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। সভায় নির্বাচন ব্যয় কমানো, না ভোটের বিধান, আগে স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকারে এমপি সন্ত্রাসীদের ক্ষমতা হ্রাস করা সহ নানা প্রস্তাবনা আসে। পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫,০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সেটি চালু হবে আগামী বছরের জুলাই মাস থেকে। আপাতত ৩০,০০০ টাকা করে ভাতা পাবেন চিকিৎসকরা। সরকার এই সিদ্ধান্ত মেনে কাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর আগে ভাতা বৃদ্ধির দাবিতে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা বেলা 11:30টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় তারা ভাতা বৃদ্ধির দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। তাদের অবরোধের কারণে আশপাশের এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ৩ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিকেলে শহরের সনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে এই এলাকার 6 থেকে 7 জন গোসল করতে যায়। এ সময় সবাই গোসল শেষে নদ থেকে উঠে এলেও রাহি, আফিফ ও রুশমান নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় 1.5 ঘন্টা অভিযান চালিয়ে 3 জনের মরদেহ উদ্ধার করে। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিঙ্কি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, 3 জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষার মাধ্যমে একটি বিজ্ঞানময় আধুনিক জাতি হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান। সমৃদ্ধির বাংলাদেশ গড়তে আগে সরকার যা করতে পারেনি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মঞ্জুরুল ইসলাম। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। শীতের সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজন করল দিনব্যাপী বিজ্ঞান মেলা। প্রথমবারের মতো এমন ব্যতিক্রম ধর্মী বিজ্ঞান মেলায় অংশ নিতে পেরে খুশি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নতুন কিছু শেখার জন্য যে আমরা এখানে উপস্থিত হয়েছি, নতুন কিছু দেখার জন্য, নতুন কিছু উপলব্ধি করার জন্য, এই ড্রোনগুলা যাতে আমরা নিজেরা নিজেদের দেশে বানাতে পারি এমন একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য, যে প্রতিষ্ঠানে আমাদের নিজেদের ড্রোন নিজেরাই তৈরি করতে পারবো। শিবির যে সায়েন্স ফেস্টের আয়োজন করছে ইবনে হাইসানকে উৎসর্গ করে, সেটা হলো মুসলমানদের যে বিজ্ঞানের ধারণা অথবা মুসলমান যে বিজ্ঞানের অগ্রযাত্রা এগিয়ে ছিল সেটা যাতে কোনোভাবে পিছিয়ে না যায়, সেক্ষেত্রে বর্তমানে তারা যে মেলা আয়োজন করছে সেই মেলাতে আসলে আমি অনেক অংশগ্রহণ করতে পেরে খুশি। তারা জানান, এর মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনে নিজের প্রতিভাকে মেলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে। এতদিন বাংলাদেশে মানে একটা যে স্বৈরাচারী রেজিম ছিল, ফলে আয়োজন করতে পারতো না। এর ফলে বাংলাদেশের যে ক্ষুদে শিক্ষার্থীরা আছে এদের অনেক প্রতিভা থাকা সত্ত্বেও উপযুক্ত কোনো প্ল্যাটফর্ম বা উপযুক্ত কোনো প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতার কারণে প্রকাশ করতে পারতো না। মেলায় প্রদর্শিত বিশ্ব মুসলিম বিজ্ঞানীদের ছবির সাথে পরিচিত হতে পেরে আয়োজকদের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন কেউ কেউ। যারা এই পৃথিবীকে সভ্যতা, জ্ঞান, বিজ্ঞানে যারা শীর্ষে নিয়ে গিয়েছিল, আমি এখানে এসে তাদেরকে উপলব্ধি করতে পারলাম, তাদেরকে দেখতে পারলাম। বর্তমান বিশ্বে ক্যামেরা বা এগুলো কারা এসেছে, তখন মানে বর্তমান ইয়েতে তাকালে বোঝা যায় যে তারা ইহুদিরা বা এরকম অন্য ধর্মের ইয়ারা, কিন্তু শেষমেশ দেখা গেলে যে মুসলিম বিজ্ঞানীরাই এগুলা মানে আবিষ্কার করেছে। এর আগে দিনব্যাপী ঐতিহাসিক বিজ্ঞান মেলা উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম। বিজ্ঞানীরা যখন নৈতিকতাকে বিসর্জন দিয়েছে তখন হিরোশিমা নাগাসাকির জন্ম হয়েছে। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নতুন প্রজন্মকে একটি বিজ্ঞানময় ও আধুনিক জাতি হিসেবে গড়ে তুলতে চাই এমন অভিব্যক্তিও প্রকাশ করেন মঞ্জুরুল ইসলাম। ইসলামী ছাত্র শিবির চাই নৈতিকতা, ইসলামী ছাত্র শিবির চাই সমৃদ্ধি, ইসলামী ছাত্র শিবির চাই আমাদের এই প্রজন্ম এমনভাবে গড়ে উঠুক, বিজ্ঞান মনস্ক হবে এবং তারা ইসলামকে, ধর্মকে উন করার মধ্য দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। দর্শক, এ পর্যায়ে রয়েছে অর্থ ও বাণিজ্য সংবাদ।
ভোক্তা জরিপে টানা ষষ্ঠবারের মতো দেশীয় ও বহুজাতিক শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্য থেকে সবচেয়ে সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বিকাশ। 2019 থেকে 2023-এর ধারাবাহিকতায় এবছরও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম BBF আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে মনোনীত শীর্ষ 15টি ব্র্যান্ডের মধ্যে বেস্ট ব্র্যান্ড নির্বাচিত হয়েছে দেশের বৃহত্তম MFS প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের 16তম সংস্করণে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা ডক্টর সৈয়দ ফারহাত আনোয়ারের হাত থেকে দেশের সবচেয়ে সেরা ব্র্যান্ডের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদের। এবার দেশ জুড়ে 8 বিভাগ থেকে 11,200 ভোক্তার উপর পরিচালিত জরিপের ভিত্তিতে সেরা ব্র্যান্ড বাছাইয়ের প্রক্রিয়াটি সম্পন্ন হয়। আয়োজনে দেশের সবচেয়ে সেরা ব্র্যান্ড সহ মোট 7টি বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়। পাশাপাশি 44টি ক্যাটাগরির দ্বিতীয় ও তৃতীয় মোস্ট লাভড ব্র্যান্ডের নামও ঘোষণা দেওয়া হয়। জানাবো প্রবাসের সংবাদ। বিজয় উৎসব শিরোনামে মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার বিজয় উৎসব ও আইকনিক অ্যাওয়ার্ডের উদযাপন করেছে মালয়েশিয়া প্রবাসীরা। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান আম্পাংয়ে অবস্থিত 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয়। সংবাদ পাঠিকা শারমিন নাহার লিনার অনুষ্ঠান পরিচালনায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সহসভাপতি কায়সার হামিদ হান্নানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি ছিলেন মালয়েশিয়া কুয়ান্তান রাজোর স্বনামধন্য ব্যবসায়ী ও শিল্পপতি দাতো মিজান ও তার সহধর্মিনী দাতিন মারি আটি, ফিল্ম ডিরেক্টর পীযূষ সাহা, ফিল্ম প্রডিউসার সুকান্ত সুমন সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। বিজয় উৎসবে অংশগ্রহণ করেন কলকাতা ও ঢাকা থেকে আগত 30 থেকে 35 জন নায়ক নায়িকা, মডেল, শিল্পী ও তারকাবৃন্দ। মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি এবং বিভিন্ন অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ড থেকে তরুণ প্রবাসীদের দূরে রাখার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমরা কজন কুয়েত প্রবাসী সোশ্যাল প্ল্যাটফর্ম আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা শেষে এসব কথা বলেন আয়োজকদের প্রধান উপদেষ্টা মনিরুজ্জামান রজু। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, শনিবার কুয়েতের ফাহাহিল স্টেডিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশি কমিউনিটি, নানা শ্রেণী পেশার রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, হোসেন মোহাম্মদ আজিজ, মুরাদুল হক চৌধুরী, মাহফুজুর রহমান মাহফুজ, কামরুজ্জামান টিটো, আক্তারুজ্জামান শামস, মোহাম্মদ ফরিদউদ্দিন, কামাল খান সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। আমরা নেশাকে না বলি, খেলাধুলাকে হা বলি, এই নিয়েই মূলত আমাদের আজকের এই আয়োজন। বিভিন্ন কোম্পানির অন্যান্য ম্যানেজাররা যারা আছে তাদের কাছে আমার আহ্বান থাকবে, তারাও যেন এই খেলাধুলা, সামাজিক কাজকর্মে বা কুয়েতে অনেক লোক আছে যাদের আকামা নেই, অনেক লোক আছে অসুস্থ, চিকিৎসা করতে পারে না, তাদের পাশে সমাজের যারা বিত্তবান এবং আজকে কুয়েতে যারা ভালো অবস্থায় আছে, যার যার অবস্থান থেকে আমি বলবো যার যার অবস্থান থেকে সবাই যেন তাদের পাশে আগাই দাঁড়ায়। জানাবো খেলার সংবাদ। সোমবার থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল এর 11তম আসর। উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। বিস্তারিত রিপোর্টে SM আরিফ। কাগজে কলমে এবারের বিপিএল এর সবচেয়ে ব্যালেন্সড দল ফরচুন বরিশাল। বর্তমান চ্যাম্পিয়নদের ঘরে আছে দেশি বিদেশি বড় তারকা। তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, শান্ত, হৃদয়রত রয়েছেন। পাশাপাশি শাহিন আফ্রিদি, কাইল মেয়ার্স, মালানদের মতো বিদেশি তারকাও প্রস্তুত বরিশালের হয়ে খেলতে। বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় উদ্বোধনী ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করছে দলটি। প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। মনে হয় যে কয়েকটা টিম প্রবাবলি দে মাইট নট হ্যাভ বিগ নেমস বাট দে আর ভেরি ওয়েল ব্যালেন্সড টিম। সো এটা খেলা যখন একবার শুরু হবে
তখন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কার স্ট্রেংথ বা কোন টিমটা কোন জায়গায় আছে। 3 আসর পর আবারও বিপিএলে ফিরেছে রাজশাহী। নতুন ফেরার মিশনে দলে রয়েছে একদল তরুণ। অভিজ্ঞ বলতে তাসকিন, বিজয় আর আকবর আলী। বিদেশি তারকাও খুব একটা সমৃদ্ধ নয়। দলে তরুণদের সংখ্যাই বেশি। অনেকেই রয়েছেন যারা জাতীয় দলে খেলছেন না। আমি তাদেরকে বলেছি টুর্নামেন্ট উপভোগ করতে। ফ্রাঞ্চাইজি পরিবর্তনে এগিয়ে থাকা ঢাকা এবারও নতুন নামে। মেগাস্টার শাকিব খানের দলটির নাম ঢাকা ক্যাপিটালস। আসরে সবচেয়ে বেশি উন্মাদনা ছড়িয়েছে দলটি। উদ্বোধনী দিনে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। আমাদের দলটি ভারসাম্যপূর্ণ, সবাই প্রস্তুত মাঠে নামার জন্য। আশা করি অন্যদের চ্যালেঞ্জ জানাতে পারবো। এবারের আসরে বড় দুটি দলের মধ্যে একটি রংপুর রাইডার্স। সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগ জিতে রয়েছে আলোচনায়ও। দেশি বিদেশি তারকায় ঠাসা ব্যালেন্সড দল হিসেবেই মাঠে নামবে তারা। SM আরিফ, মাইটিভি, ঢাকা। বিপিএল এর একাদশ আসরে পর্দা উঠতে যাচ্ছে সোমবার দুপুরে। এর টিকিট পেতে ভোর থেকেই হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে ভিড় জমিয়েছেন ক্রিকেট ভক্তরা। তবে বিপিএল শুরুর 24 ঘন্টা আগেও টিকিট না পাওয়ায় হতাশ তারা। এরপরই টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। একই সঙ্গে টিকিট কেনার উপায় এবং স্থানও জানানো হয়েছে। বেলা 12টায় এক বিবৃতিতে টিকিট ক্রয় সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি। সরাসরি অনলাইন দুই মাধ্যমে বিপিএল এর টিকিট সংগ্রহ করা যাবে। অন্যদিকে অনলাইনে টিকিট নেওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। খেলার আগের দিন অফলাইনে টিকিট পাওয়া যাবে মিরপুর 1 নম্বর গেটে, ধানমন্ডি কিছু পাওয়া যাবে, উত্তরাতে কিছুতে পাওয়া যাবে, ব্রাঞ্চে পাওয়া যাবে। তাহলে এই ব্রাঞ্চের টিকিটগুলো কোথায়? তাহলে 5টা থেকে এখন বাজে কয়টা? এখন 10টা 51। খেলা আমরা না দেখলে দেখবে কারা? আমাদের